আসসালামু আলাইকুম। সবাইকে এলহামুর ফিটনেসে স্বাগতম। আমি এলহামুর রহমান, ইন্টারন্যাশনালি সার্টিফাইড নিউট্রিশন স্পেশালিস্ট এবং ইন্টারন্যাশনালি সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার। আজকে আমরা আলোচনা করব আইবিএস নিয়ে। আইবিএস এর পুরো অর্থ ইরিটেবল বাউল সিনড্রোম, যার মানে হলো আপনার গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা পড়া বা পেটের বিভিন্ন অসুখ-বিসুখের একটি মিশ্রণ। আইবিএস এর ব্যাপারে কথা বলতে হলে আমাদেরকে আইবিএস জনিত যেসব ওষুধ আপনারা সকলেই খেয়ে থাকেন, যেমন যে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের ওষুধ, অ্যান্টাসিড, এইসব ব্যাপারেও আমি আলোচনা করব। এইসব আপনারা যে প্রয়োজনে অপ্রয়োজনে খাবার হিসেবে গ্রহণ করছেন, খাদ্যের সাথে গ্রহণ করছেন, এগুলো কি আসলেই ঠিক, নাকি আপনার শরীরের জন্য অন্য কোনো সমস্যা বয়ে নিয়ে আসছে? ওষুধের সুবিধা অসুবিধা সহ ওষুধ বাদ দিয়ে আপনারা বিকল্প কী উপায়ে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি মুক্ত থাকতে পারবেন, সেই বিষয়ে আজকে আমি এই আলোচনায় তুলে ধরব। পত্রিকায় বা ইন্টারনেটে হয়তো একটি খবর দেখে থাকবেন, যেখানে বলা হয়েছে যে গত ১ বছরে সবচেয়ে বেশি বিক্রিত ওষুধের ভিতর গ্যাস্ট্রিকের ওষুধ সমস্ত ওষুধকে ছাড়িয়ে গেছে। তার মধ্যে বিশেষ করে সার্জেল নামক ওষুধটি, যা দেখা যাচ্ছে প্রায় ১,০০০ কোটি টাকার উপর বিক্রয় হয়েছে, যা আপনার প্রচলিত আরেকটি ওষুধ নাপা বা প্যারাসিটামল থেকেও প্রায় ৩ গুণ। এখন আপনারা যে ওষুধকে সমস্ত কিছুর সমাধান হিসেবে ব্যবহার করেন, এই ওষুধটি আসলেই কতখানি ব্যবহার করা যুক্তিসঙ্গত, এটা একটু প্রশ্ন থেকে যায়। আপনারা হয়তো অনেকে বলবেন যে এই ওষুধ তো আমি প্রায় ৮-১০ বছর ধরে খেয়ে যাচ্ছি, আমার কোনো সমস্যা হয় না। আমি এমনকি ইন্টারনেটে দেখেছি অনেকে বলছে, এমনকি কম্পিটিশন পর্যন্ত করছে যে সে কে কত ওষুধ মুড়ি-মুরগির মতো খেতে পারে। অনেকে মনে করেন এই ওষুধটা মানে অনেকটা লজেন্স খাওয়ার মতো। বাচ্চারা যেভাবে লজেন্স খায়, আমরা বড়রা কিন্তু ঠিকই বলি যে, "বাবা লজেন্স খেও না, দাঁত পড়ে যাবে।" তারপরও আমরা ঠিকই ক্ষতি জেনেও হয়তো এই গ্যাসের ওষুধটি জেনে না জেনে খেয়ে যাচ্ছি। প্রায় সকল মেডিকেল ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যেমন ধরুন এই আলোচিত গ্যাস্ট্রিকের ওষুধ, যেমন ওমিপ্রাজল, এসোমিপ্রাজল, এগুলো হলো ওষুধটির জেনেরিক নাম। মানে ওষুধের মূল ফর্মুলাটা ঠিক রেখে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রয় করে থাকে। এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি যে ওষুধই বলেন, সমস্যা কিন্তু একটাই। আসুন এই প্রচলিত গ্যাস্ট্রিকের ওষুধের কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই। অনেকেই হয়তো জানেন, গুরুত্ব দেন না। তারপরও আমি মনে করি সবার এটা এই ব্যাপারে জানা উচিত। গ্যাস্ট্রিকের ওষুধের যেসব পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে বেশি পরিচিত, যেমন ধরুন মাথা ব্যথা, বমি ভাব, গা ব্যথা, জ্বর অনুভূতি, সর্দি লাগা, ডায়রিয়া হওয়া, এইসব একেবারেই একটি কমন পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ধরে নিতে পারেন। আবার যেসব আনকমন পার্শ্ব প্রতিক্রিয়া বা সবার ক্ষেত্রে হয়তো নাও হইতে পারে, হয়তো 50% মানুষের হবে, 50% মানুষের হয়তো কখনো হবে না। যেমন ধরুন মুখ দিয়ে রক্ত আসবে, আলসারের সমস্যা হইতে পারে, মুখের যে দাগ, গায়ে দাগ হইতে পারে, আপনার বিশেষ করে পিঠ, পা অথবা হাতে আপনার অসহ্য পরিমাণ ব্যথা হইতে পারে। অনেকে হয়তো এই ব্যথাটিকে মাইগ্রেনের ব্যথা অথবা ঠান্ডা লাগার ব্যথা হিসেবে ভুল বুঝতে পারে। আসলে আপনারা হয়তো এই কোনো জ্বর বা এই জাতীয় কোনো সমস্যার জন্য হয়তো বাসাতেই কোনো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই অপ্রয়োজনে সামান্য কোনো কিছু হলেই হয়তো গ্যাসের ট্যাবলেট খেয়ে নেন। হয়তো নাপাও খাচ্ছেন, গ্যাসের ট্যাবলেটও খাচ্ছেন। কিন্তু আজকে নাপার ব্যাপারে কথা বলব না। শুধু এটুকু বলব, এই গ্যাসের ট্যাবলেট খেলে অনেক সময় এমন হইতে পারে আপনার গ্যাসের সমস্যা উল্টো বেড়ে গেছে। জি, আপনি ঠিক শুনেছেন। এই সম্পর্কে একটু পরে আলোচনা করব। এখন ব্যাপারটা হলো যে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন, ধরুন আপনার পেটের সমস্যার জন্য যে ওষুধ খাচ্ছেন, হয়তো খেলেন, সাময়িকভাবে কিছুটা আ আরাম অনুভব করলেন, কিন্তু দীর্ঘমেয়াদী কিন্তু এর ফলাফল খুবই জটিল আকার ধারণ করতে পারে। ধরুন আপনার জ্বর হয়েছে বা আপনার ঠান্ডা সর্দি লেগেছে ইত্যাদি। আপনি এইজন্য ডাক্তারের কাছে না গিয়েই হয়তো
ওষুধটা খেয়ে নিলেন। ওষুধ খাওয়ার পরে কিছুক্ষণ ভালো অনুভব করার পরেও হয়তো অবস্থা বেগতিক দিক হতে পারে। সেক্ষেত্রে দেখা গেল আপনি যখন আবার ডাক্তারের কাছে পরামর্শের জন্য যাবেন, ডাক্তার হয়তো আপনাকে আবার একই ওষুধ দিবে। হয়তো ভিন্ন নামে, ভিন্ন কোম্পানির নামে, কিন্তু এর উপাদান ফর্মুলা ওই একই জিনিসই। ডাক্তার তো আপনাকে জিজ্ঞেস করবে না আপনার কি খেয়ে অসুখ হয়েছে, বা আপনি কি এর আগে আর কতগুলো ডাক্তার দেখিয়েছেন। ডাক্তার সেখানে গুরুত্ব না দিয়ে তিনি তার মতামতের উপর ভিত্তি করে হয়তো একই ওষুধের সাথে বিভিন্ন ওষুধ দিবে। এখন দেখা গেল আপনি অলরেডি বাসায় এই ওষুধটি ১ বার, ২ বার বা বহুবার খেয়েছেন। আবার যেহেতু ডাক্তারের কাছে টাকা খরচ করে গিয়েছেন, ডাক্তারও আবার হয়তো ভিন্ন নামে একই ওষুধ দিয়েছে। তো দেখা যাচ্ছে যে ওভারডোজের কারণে আপনার শরীর আরো খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে? আপনি ডাক্তারের কাছে আবার যাবেন। ডাক্তার হয়তো আপনাকে ডায়াগনস্টিক সেন্টার থেকে টেস্ট করে নিয়ে আসতে বলবে। ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট করে নিয়ে আসার পরে হয়তো দেখা যাবে হয়তো আপনার বড় কোনো সমস্যা, যেমন পেটের আলসার, এমনকি আপনার পাকস্থলীর ক্যান্সার বা এরকম মারাত্মক রোগ পর্যন্ত ধরা পড়তে পারে। আপনি বুঝতেই পারলেন না, হয়তো আপনার এক সামান্য ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আপনার জীবন বিনাশের কাছাকাছি চলে গেছে। পুষ্টিবিজ্ঞানে একটি কথা আছে, সেটা হলো যে মানুষের দেহের ৭০ থেকে ৮০% রোগের কারণ হলো খাবার বা আপনার ডায়েট। খাবার যদি ঠিক না থাকে, আপনার ডায়েট যদি ঠিক না থাকে, আপনি ঘন, ঘন হয়তো এই জ্বর, মাথা ব্যথা, বমিভাব, বদহজম, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, এগুলো বিভিন্ন সমস্যায় ভুগবে। তা নরমালি সমস্যা হলে যদি বহির্বিশ্বের কথা তুলনা করেন, ১ম এই মানুষ মেডিকেল ডাক্তারের কাছে না গিয়ে একজন পুষ্টি বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেবার জন্য যান। পুষ্টি বিশেষজ্ঞ আপনার আপনার ২-৪ দিনের ডায়েট দেখে বা আপনার সারা মাসের ডায়েটটা পর্যালোচনা করে তিনি দেখবেন যে আপনার ডায়েট বা নিউট্রিশনে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে সেই হিসেবে ডায়েটটা অ্যাডজাস্ট করে দিলেই দেখা যায় কিছু সময়ের মধ্যেই আপনার যে সমস্ত সমস্যার জন্য আপনি ডাক্তারের কাছে যেতেন তা আপনার নিউট্রিশনিস্টই সিংহভাগই ঠিক করে দিয়েছে। এখন এই ডায়েট করার পরও বা আপনার খাদ্য তালিকা সবকিছু ঠিক করার পরও যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি ডাক্তার দেখাতে পারেন। কিন্তু আমাদের যে চিত্র পুরোটাই ভিন্ন। আমরা ১ম এই সামান্য মাথা ব্যথা, সর্দি জ্বরের জন্য হয়তো বাসায় ওষুধ খেয়ে যখন সুবিধা করতে না পারি সরাসরি মেডিকেল ডাক্তারের কাছে চলে যাই। মেডিকেল ডাক্তার মনে রাখবেন, ওনাদের কাজ আপনার ডায়েট বা আপনি সারাদিনে কি খেয়েছেন, কয়দিনে কি খেয়েছেন বা এই খাবার খেলে কি রোগ হইতে পারে সেগুলো তাদের জানার বিষয় না। তারা আপনার টেস্টের মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারে আপনার বর্তমানে কি সমস্যা আছে তার উপর বেস করে বা তার উপর নির্ভর করে আপনাকে পথ্য দেন। সেই পথ্য খেয়ে আপনার যদি শরীর ভালো না হয়, সেক্ষেত্রে হয়তো অপারেশনের কথা আপনাকে অবগত করা হয়। মোট কথা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আ বেশিরভাগ মানুষই ৭০ থেকে ৮০% বিনা প্রয়োজনে, বিনা কারণে একজন ডাক্তারের কাছে যান। আর ডাক্তারদের কাছে গেলে আপনারা হয়তো খেয়াল করেছেন, প্রায় প্রত্যেক ডাক্তারের প্রেসক্রিপশনে সবচেয়ে কমন যে ওষুধটি হলো, সেটি হলো গ্যাস বা অ্যাসিডিটি সমস্যাজনিত ওষুধ। এই ওষুধ থাকবেই। ডাক্তার এটা কেন দেন? এর কারণ হলো যেহেতু উনারা খাদ্য পুষ্টি সংক্রান্ত বিষয়ে সাধারণ জ্ঞানের বাইরে ধারণা রাখেন না, সেহেতু উনারা রিস্ক না নিয়ে সবার জন্যেই এই ওষুধটি প্রেসক্রাইব করে দেন। উনি উনার জানার দরকার নেই যে আপনি এই ওষুধটা বাসায় খেয়ে এসেছেন, নাকি আপনার খাদ্য পুষ্টি সংক্রান্ত সমস্যার জন্য আপনার এই রোগটি হয়েছে। এসব আপনার মেডিকেল ডাক্তার জিজ্ঞেস করবে না। মেডিকেল ডাক্তার আপনার তাৎক্ষণিক যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য আপনাকে প্রেসক্রাইব করে থাকে। আপনারা কি জানেন, এই সাধারণ গ্যাসের ওষুধ খেয়ে ইতিহাসে বহু মৃত্যুর রেকর্ড আছে? জি, আপনি ঠিকই শুনেছেন। এছাড়া আরো কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদের জানানো উচিত। যেমন মুখে ঘা হইতে পারে। আলসার সমস্যার কথা বলা হলেও আপনার পিত্তথলির সমস্যা হইতে পারে, যেহেতু হজম সংক্রান্ত সমস্ত সমস্যা পিত্তথলির সাথে সম্পর্কযুক্ত। পিত্তথলিতে পাথরজনিত যে সমস্যা হয়তো কোনো না কোনোভাবে এটার সাথে জড়িত। এছাড়া দেখা যেতে পারে আপনার মেয়াদী বিভিন্ন রোগ, যেমন অ্যালার্জি সমস্যা হতে পারে, গায়ে বিভিন্ন দাগ বা চুলকানি মানুষ যেটা বলে ভুল করে, সেরকম সমস্যা হইতে পারে। এরকম বহুবিধ সমস্যা শুধুমাত্র একটি ৳৫ থেকে ৳১০ যে ওষুধ আপনি
হয়তো পাড়ার কোনো ফার্মেসি থেকে কিনে নিয়ে এসেছেন, এই সিম্পল এক ওষুধই আপনার এই সমস্যা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। আমাদের ডাক্তাররা বলে থাকেন যে 70 থেকে 80% তাদের পেশেন্ট বা তাদের রোগী বিনা প্রয়োজনে এই গ্যাস্ট্রিকের ওষুধ, অ্যাসিডিটির ওষুধ সেবন করে থাকেন। আবার মজার ব্যাপার, ওনারাই প্রায় সকল প্রেসক্রিপশনে এই গ্যাসের ওষুধ রেকমেন্ড করে থাকেন। এখন আমরা দেশের বর্তমানের যে চিকিৎসা ব্যবস্থার যে রাজনীতি বলতে পারেন বা ভিতরকার যে সমস্যাগুলো সেগুলো আমরা সবাই জানি। এই জন্যই হয়তো আমরা সঠিক চিকিৎসা সেবা না পেয়ে আবার পাশের দেশে এক সাধারণ সমস্যার জন্য ডাক্তার দেখাতে চলে যাই। সেই জন্য ডাক্তার বললেই আপনার যে আসলেই অপারেশন থিয়েটারে কোনো কিছু না হলে যেতে হবে তার কোনো ভিত্তি নেই। এই জন্য আমার পরামর্শ থাকবে আপনি কোনো সমস্যা হলে প্রথমে একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নিতে পারেন। যে হতে পারে সেটা কোনো ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অথবা ফিটনেস নিউট্রিশনিস্ট। আমি একজন ইন্টারন্যাশনালি সার্টিফাইড নিউট্রিশন স্পেশালিস্ট। আপনি আমাকে দেখাতে পারেন বা যে কোনো ভালো নিউট্রিশনিস্টের পরামর্শ নিতে পারেন। এর পাশাপাশি আপনার অবস্থা বুঝে বা আপনার নিউট্রিশনিস্টের সাথে পরামর্শ করে সেই নিউট্রিশনিস্টের পরামর্শটা নিয়ে আপনি যে কোনো মেডিকেল ডাক্তারকে দেখাতে পারেন যে আমি একজন নিউট্রিশনিস্টকে দেখাইছি, এই সমস্যাগুলো আমার মনে হয়েছে, উনি কারেকশন করে দেওয়ার পরও আমার সমস্যা এখনো যায়নি। সেই ক্ষেত্রে আমার করণীয় কি? সেই ক্ষেত্রে ডাক্তার আপনাকে এটার উপর ভিত্তি করে আপনার পরবর্তী পদক্ষেপ বলে দিবে। আপনারা কি জানেন, আপনারা যখন খাবার খান তা ৩ পর্যায়ে শরীর প্রক্রিয়াজাত করে আপনাকে দৈনন্দিন দিন বেঁচে থাকার যে পুষ্টি চাহিদা তা পূরণ করে। প্রথম প্রক্রিয়াটার মধ্যে আসে আপনার মুখ গহ্বর বা আপনার মুখ, দ্বিতীয়টা হলো আপনার পাকস্থলী, আর ৩ নাম্বারটা হলো প্রক্রিয়াটা হলো ক্ষুধাতন্ত্র। সাধারণত আমরা যখন কোনো খাবার খাই প্রথমে খাদ্য উপাদানের যে পুষ্টিগুলো আপনার মুখ গহ্বর চিবানোর সময় বেশিরভাগ আপনার শরীরে শোষণ করে নেয়। এরপরে যেটুকু চিবানোর পরে যে ভঙ্গুর অংশটি খাদ্যনালীতে আপনাদের পাকস্থলীতে পৌঁছায়। পাকস্থলীতে যে অ্যাসিডটি আছে সেই অ্যাসিডটি অবশিষ্ট খাদ্য অংশকে গলিয়ে আপনার শরীরে বাদবাকি পুষ্টি যোগান দেয়। আর এরপরও যে সামান্য অংশটি সেটি আপনার ক্ষুধাতন্ত্র হয়ে আপনার শরীরের বিভিন্ন অংশে পৌঁছে যায়। তা এখানে এটা হলো একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এখানে আসলে সমস্যাটা কোথায়? প্রথম সমস্যা হলো যে আপনারা যখন খাবার খাচ্ছেন, খাবার খাওয়ার সময় হয়তো আপনারা ঠিকমতো খাবারটা চিবাচ্ছেন না। জি, ঠিকই শুনেছেন, খাবার চিবানো হলো আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খাদ্য গ্রহণের একটি অংশ। যেহেতু খাবারের প্রথম অংশটি বা খাবারের মূল পুষ্টিটার সিংহভাগই আপনার মুখ গহ্বরেই ঘটে থাকে, দেখা যায় অনেকে ঘন ঘন পানি খেয়ে এই খাবারের যে প্রক্রিয়াটাকে ব্যথায় ঘটাচ্ছে। হয়তো কোনো অমনোযোগে অথবা কোনো কারণে হয়তো গোগ্রাসে গিলছেন, যে জায়গায় খাবারটা চিবায় খাওয়া উচিত ছিল। এই ক্ষেত্রে দেখা যায় কি আপনার খাবারটা ঠিকমতো মুখে না ভেঙেই একটা চাপ নিয়ে খাবারটা অসম্পূর্ণ অবস্থায় পাকস্থলীর দিকে অগ্রসর হয়। এখন পাকস্থলী এবং আপনার মুখ এই দুটোর ভিতরে একটি দরজা আছে, বাংলা ভাষায় একটা দরজা, এটা বোঝার সুবিধার্থে। এই দরজাটার কাজ হলো আপনার পেটের খাবার যেন উল্টো দিকে বের না হয়ে আসে। তা দেখা যায় আপনার যে খাবারটি ঠিকমতো মুখে ভাঙেনি সেই খাবারটি একটা প্রচুর প্রেসার নিয়ে এই দরজায় আঘাত করছে। আঘাত করার ফলে দেখা যায় আপনার পাকস্থলীর যে অ্যাসিডটি সে অপ্রস্তুত থাকে। আপনার পাকস্থলীতে যে অ্যাসিডটি থাকে এই অ্যাসিডকে পিএইচ ভ্যালু নামে একটি মাত্রা দেওয়া হয়। এর অর্থ পিএইচ ভ্যালু বা অ্যাসিডের মাত্রা আসলে কতখানি কম বা বেশি। অ্যাসিডের মাত্রা যত কম দেখা যাচ্ছে খাবারটি ঠিকমতো তত গলিয়ে বা জিনিসটা ঠিকমতো ভাঙা সম্ভব হয় না, আপনার শরীরটা ঠিকমতো শোষণ করতে পারে না। আবার পিএইচ ভ্যালু আবার বেশি হয়ে গেলে সেখানে আরেক সমস্যা। সাধারণত দেখা যায় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যা, এই পিএইচ ভ্যালুটা ভারসাম্য নষ্ট হয়ে অনেক কম থাকে। এই ক্ষেত্রে হয় কি
যখন খাদ্যটি আপনার পাকস্থলীতে পৌঁছায়, অ্যাসিড কম থাকার জন্য খাবারটা ঠিকমতো না ভেঙে অবশিষ্ট অংশটি অ্যাসিডের সাথে অপরিশোধিত অবস্থায় আপনার একটি বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে। দেখা যায় যেখানে যেটুকু অংশ আপনার অ্যাসিড থাকার দরকার, অ্যাসিডের যে অংশটি এখানে আপনার কম আছে, সেই কম অংশটি গ্যাস দিয়ে ভরে যায়। অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এই গ্যাসটা আসলে উৎপত্তি এখন কোথায় হলো, আপনার গ্যাস্ট্রিক সমস্যাটা আসলে কিভাবে হচ্ছে। এই গ্যাসটা আপনার পাকস্থলীতে যখন অ্যাসিড কম থাকে, সেই যে শূন্য অংশটা, যে শূন্য স্থান, যে জায়গাটা আপনার অ্যাসিড থাকার দরকার ছিল, সেই জায়গাটা ফাঁকা থাকার জন্য এই জায়গায় গ্যাসে পরিপূর্ণ হয়, যেটার কারণে আমরা এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগি। আর আরেকটি হলো অ্যাসিডিটির সমস্যা, ঠিক একই সূত্রে গাঁথা। যখন খাবারটি আপনার ঠিকমতো আপনার শরীর শোষণ করতে পারছে না, অ্যাসিডটা কম, খাবারটা ঠিকমতো গলছে না, সেই ক্ষেত্রে হয় কি, আপনার এই গ্যাসটা যেটা জড়ো হয়েছে, সেই গ্যাসটা আপনাকে উপর দিকে চাপ দেয়। এই উপর দিকে যখন চাপ দিচ্ছে, তখন আমরা এই অ্যাসিডিটির যে সমস্যাটা আমরা ভুগি, মনে হচ্ছে কোনো কিছু বের হয়ে আসতেছে, এটা একটা সমস্যা। স্বাভাবিকভাবে এই জিনিসটা হওয়ার কথা না, কিন্তু যেহেতু খাবারটা ঠিকমতো হজম করতে পারছে না আপনার পাকস্থলীতে যথেষ্ট অ্যাসিড নেই এবং গ্যাসে পরিপূর্ণ হয়ে গেছে, সেই ক্ষেত্রে ভিতরে যে দরজার কথা আমরা বলেছি, যে আপনার মুখগহ্বর আর পাকস্থলীর মাঝে যে দরজাটা আছে, এই দরজাটা ঠিকমতো কাজ করা বন্ধ করে দেয়। যখন এই কাজটা ঠিকমতো বন্ধ করে দেয়, তখন এর পিএইচ ভ্যালু বা মাত্রা ভারসাম্যটা নষ্ট হচ্ছে এবং আপনার খাবারটা উপর দিকে বের হয়ে আসতে যাচ্ছে। তাই আসলে আমরা যেটা বলি যে গ্যাস হয়েছে বা অ্যাসিডিটি হয়েছে, মানে পেটে আসলে অ্যাসিড বেড়ে গেছে, কথাটি আসলে ভুল। অ্যাসিড আপনার বেড়ে যায়নি, অ্যাসিড আসলে স্বল্প বা কম আছে। প্রয়োজনের তুলনায় অ্যাসিড কম থাকার জন্য আপনার একটা বিরূপ অবস্থার ফলস্বরূপ আপনার এই অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা আসলে তৈরি হচ্ছে। তাহলে আমরা ৩টা প্রক্রিয়াতেই সমস্যা পাইলাম, বা এখানে কথার ইয়েতে যেহেতু গ্যাস বা অ্যাসিডিটির ব্যাপার বলতে আমরা ২টো সমস্যা নিয়ে এখানে আলোচনা করি। যে ২টো সমস্যাতে আসলে মূল গলদ। প্রথমটা হলো আপনি খাবার ঠিকমতো চাবাচ্ছেন না বা চিবাচ্ছেন না, সেই জন্য আপনার খাবার ঠিকমতো শোষণ হচ্ছে না। আর খাবার ঠিকমতো শোষণ না হওয়ার জন্য বা খাবারটা ঠিকমতো না ভাঙার জন্য আপনার খাদ্যনালীতে একটা চাপ পড়ছে, যে চাপের মাধ্যমে খাদ্যনালী এবং পাকস্থলীর ভিতরের দরজাটা ঠিকমতো কাজ করছে না। এর পরবর্তী যে ধাপটা, আপনার পাকস্থলীর যে অ্যাসিডটা আসলে কতখানি থাকা দরকার, যেহেতু এই আপনার যে দরজার কথা বলা হয়েছে, এই দরজাটা কখন খুলবে কখন বন্ধ হবে, এই সিগন্যালটা দেয় আপনার মগজ বা ব্রেন। এখন আপনি যেহেতু খাবারটা একদম গলধঃকরণ করেছেন, আপনার মস্তিষ্ক বুঝতে পারে না যে আপনার খাবারটা ঠিকমতো মুখে চাবানোর পরে আপনি গলধঃকরণ করেছেন নাকি সরাসরি গিলেছেন। সেহেতু আপনার এই মগজটাও বিভ্রান্ত হয়ে যায়। আপনার ব্রেনটা বিভ্রান্ত হওয়ার জন্য দেখা যায় এই দরজাটা ঠিকমতো খোলে না, ঠিকমতো বন্ধ হয় না। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাসিড যতখানি দরকার, এই আপনার মগজ তাকে সিগন্যাল দিতে পারে না পাকস্থলীকে যে আমার এতখানি অ্যাসিড দরকার, এতখানি খাবারটা হজম করা দরকার। এই ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসিড যে যতখানি দরকার তার প্রয়োজনের থেকে কম থাকে। কম থাকার জন্য শূন্য যে স্থান পাকস্থলীতে, সেই শূন্য স্থানে গ্যাস দিয়ে ভরে যায়, যেটার জন্য গ্যাসের সমস্যা। আর এই গ্যাসটাই এই খাবারটিকে যখন উপরের দিকে নিয়ে যায়, এই দরজাটিকে উপর দিকে যখন চাপ দেয় উল্টো দিকে, তখন এটাকে আমরা বলি হলো অ্যাসিডিটির সমস্যা। আর অ্যাসিডিটি থেকেই আপনার যখন বুকে চাপ দিচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে বুক জ্বালা পোড়ার সমস্যা। এই জন্য আপনারা অ্যান্টাসিড খান বা গ্যাসের ট্যাবলেট খান। আশা করি ব্যাপারটা খুব সহজ বাংলায় আমি বুঝাতে পেরেছি। এখন এই সমস্যাকে ঠিক করার জন্য আপনারা কি করবেন? আবারও গ্যাসের ওষুধ খাবেন? আপনাদের বলে রাখি, এই গ্যাসের ওষুধটা আসলে, যে একটু আগে অ্যাসিডের কথা বললাম, আসলে উল্টো আপনার এই কম অ্যাসিডকে আরো কমিয়ে দিবে। আপনি হয়তো সীমিত সময়ের জন্য মনে করবেন, না আমার অ্যান্টাসিড খেয়ে হয়তো অ্যাসিডের সমস্যা কমে গেছে। হ্যাঁ, অবশ্যই কমবে, স্বাভাবিকভাবে কমবে। আপনাদের মনে রাখা উচিত এই অ্যান্টাসিড বা গ্যাসের যে ট্যাবলেটটা, এটা সাময়িক প্রশান্তির জন্য। এটা দীর্ঘকালীন নেওয়ার কোনো ঔষধ নয়। আপনার যে কোনো স্বাস্থ্য সমস্যার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কিন্তু আপনাদের এটাও ভাবা উচিত যে ডাক্তাররা আপনাদের সব বিষয়ে আপনাদেরকে
এ টু জেড ওইভাবে বুঝায় দিবেন না। আপনাদের নিজের কমন সেন্স ইউজ করে ব্যাপারটা বুঝতে হবে যে কোন সময় আপনার কোন ওষুধটা খেতে হবে। এই জন্য পরামর্শ থাকবে, প্রথমে একজন নিউট্রিশনিস্টের কাছে যান, তারপর একজন ডাক্তারের কাছে যান। তারা যদি এই ওষুধ খেতে বলেন যে না আপনার আসলে গ্যাসের সমস্যা হয়েছে বা আপনার পুষ্টিজনিত কোনো সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি সাময়িকভাবে খেতে পারেন। এখন আমরা আলোচনা করতে পারি যে আসলে ওষুধের বিকল্প বা ওষুধ বাদ দিয়ে আমরা আসলে কিভাবে এই আইবিএস সমস্যা থেকে বা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি, বুক জ্বালা পড়া বা পেটের বিভিন্ন সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তো এই ক্ষেত্রে আপনার প্রথম যে সাজেশন থাকবে সেটা হলো খাবার চিবিয়ে খাওয়া। খাবার ঠিক ভালোভাবে মনোযোগ সহকারে খাবারটি চিবিয়ে খাবেন। দ্বিতীয়ত, যদি খাবারের সাথে বা আপনার সহায়ক হিসেবে যেটি খেলে আপনাদের গ্যাস সমস্যা অনেকাংশে নির্মূল হতে পারে, সেটি হবে অ্যাপল সাইডার ভিনেগার উইথ মাদার। অ্যাপল সাইডার ভিনেগার আপনার অনেক ভিটামিন ছাড়াও বিভিন্ন এনজাইম থাকে যে আপনার খাবার ঠিকমতো ডাইজেস্ট করতে বা হজম করতে সহায়তা করে। এছাড়া আপনার ভিতরে যে পিএইচ ব্যালেন্স বা আপনার যে অ্যাসিডের যে ব্যালেন্সটা, এটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে অনেকখানি সাহায্য করে। আর এটা ছাড়াও আপনারা লেবু পানি খেতে পারেন, অথবা লেবু এবং আপেল সাইডার ভিনেগার উইথ মাদার দুইটি একসাথে মিশ্রণ করে 1 চামচ খাওয়ার আগে খালি পেটে খেতে পারেন। যখনই আপনি কোনো খাবার খাবেন তার হয়তো 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা আগে এটি খেয়ে যে কোনো খাবার গ্রহণ করতে পারেন। অ্যাপল সাইডার ভিনেগার সাধারণত বিভিন্ন সুপার শপগুলোতে পাবেন। যদি না পেয়ে থাকেন বা অনেকের কাছে অ্যাপল সাইডার ভিনেগার যদি অনেক দামি বিষয় হয়ে থাকে, সেই ক্ষেত্রে পরামর্শ থাকবে সাধারণ হালকা গরম পানিতে লেবু পানি মিশিয়ে খাবেন। এখন কতদিন খাবেন? সাধারণত এই কথাটি নির্ভর করছে আপনার সমস্যার উপর ভিত্তি করে। আপনার যদি দীর্ঘকালীন সমস্যা হয়, তাহলে আমাদের পরামর্শ থাকবে যে আপনাকে মিনিমাম ন্যূনতম 5 থেকে 6 মাস এইভাবে খেয়ে যেতে হবে। সেক্ষেত্রে আশা করি খুব ভালো ফলাফল পাবেন। এটি 1 থেকে 2 দিনের বিষয় না, বা 2 থেকে 5 মিনিট না যে আপনি একটি গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলেন, 5 মিনিটের মধ্যে সমাধান হয়ে গেল। আপনি তো বুঝতেই পারছেন এই 5 মিনিটের সমাধান আপনার স্বাস্থ্যের জন্য কত ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। এইজন্য ধৈর্যটা হলো ১ম ধাপ। যেকোনো সমস্যার ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। 4 থেকে 5 মাস একটি যখন অভ্যাস গঠন করবেন, তখন অটোমেটিক্যালি আপনার স্বাভাবিকভাবে আপনার বিভিন্ন স্বাস্থ্য সমস্যা এমনিতেই নির্মূল হয়ে যাবে। বিভিন্ন হার্বাল সাপ্লিমেন্টের সাথে পরিচিত, তারা মেথির গুঁড়া খেতে পারে। মেথির গুঁড়া খুবই একটি চমৎকার একটি খাদ্য উপাদান, যার মাধ্যমে আপনার পেটের বিভিন্ন সমস্যার খুব তড়িৎ সমাধান দিতে পারে। কতখানি খাবেন? 2 থেকে 5 গ্রামের বেশি নয়। আপনার 2 গ্রাম খেয়ে যদি কাজ হয় যথেষ্ট। কেন আপনি 5 গ্রাম খাবেন? এটাও ঠিক একই রকমভাবে যদি আপনার সকালবেলা অনেকের গ্যাসের সমস্যা হয়, সেই ক্ষেত্রে খালি পেটে 2 থেকে 5 গ্রাম মেথির গুঁড়া খেয়ে নেবেন। এরপর রাতে খাবারের আগেও একইভাবে, বা যখন আপনার সমস্যা মনে হচ্ছে তখন আপনি মেথির গুঁড়া খেয়ে তাৎক্ষণিক সমস্যার সমাধান পেতে পারেন। আরেকটি বিষয় যা আমরা সকলেই জানি কিন্তু মানি না, সেই বিষয়টি হলো অবশ্যই ভাজা পোড়া খাবার বাদ দিতে হবে। আর ভাজা পোড়া খাবারের কথায় বিশেষভাবে উল্লেখ করা যায় যে আপনার সয়াবিন তেলের ব্যাপারটা। অনেকেই হয়তো জানেন কিন্তু মানেন না বা হয়তো গুরুত্ব দেন না। কিন্তু এই সয়াবিনটা হলো একটি কেমিক্যাল তেল। এটি ফ্যাক্টরিতে 7 থেকে 8 টা প্রসেসে হাইলি প্রসেস হয়ে বা প্রক্রিয়াজাত হয়ে আপনার ভোজ্য তেল হিসেবে বাজারে প্রচলিত। এই শুধুমাত্র এই একটা তেলের কারণে আপনার বহুবিধ সমস্যা হইতে পারে। দেখা যাচ্ছে এই তেল দিয়ে আপনার রান্না খাবার, হোটেল রেস্টুরেন্ট বলেন, রাস্তার বাইরের খাবার বলেন, এমনকি বাসার খাবার, আপনি সহ আপনার পরিবারের সকলেই খেয়ে বহুবিধ সমস্যার সম্মুখীন হইতে পারে। এজন্য পরামর্শ থাকবে যেকোনো খাবার, সয়াবিন তেল যখনই দেখবেন সয়াবিন তেলে রান্না, তখন পুরাপুরি বাদ দেওয়ার পরামর্শ থাকে। আরেকটা জিনিস খেয়াল করেন যে যারা বলেন বাহিরে হয়তো বন্ধু-বান্ধব বা বিভিন্ন জায়গায় বা অনুষ্ঠানে গেলে সয়াবিন তেল খেতে হয়। হ্যাঁ, আপনি যদি সামাজিকতা বজায় রাখার জন্য মাসে না বলে বছরে 1 থেকে 2 বার যে সামাজিকতা বজায় রাখার সামান্য খেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু
এখানে বলা হচ্ছে আপনার চিরজীবনের জন্য। চিরজীবনের জন্য অবশ্যই আ এই জিনিসটি ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না। এজন্য পরামর্শ থাকবে সয়াবিন তেল একেবারে বাদ দিবেন। আর একটা জিনিস খেয়াল করেন, যখন সয়াবিন তেল খাওয়া নিষেধ করার কথা বলা হবে, অটোমেটিক্যালি আপনার অন্যান্য যে বাইরের যে আবর্জনা খাবার এমনিই বন্ধ হয়ে যাবে। বাইরের কোন খাবারটি সয়াবিন তেল ছাড়া রান্না হয়? আপনি কি বলতে পারবেন? আসলে কোনটাই সয়াবিন তেল ছাড়া রান্না হয় না। প্রত্যেকটা খাবারে সয়াবিন তেল দিয়ে তৈরি করে রান্না করে খাওয়ানো হয়। তার মধ্যে আরো খারাপ অবস্থা হলো যারা বাইরের খাবার খান, সেই তেলগুলো দেখা যাচ্ছে দামি রেস্টুরেন্ট থেকে আ ব্যবহারের পর আবার রাস্তার যে রেস্টুরেন্টগুলো, তারা আবার একই তেল, পোড়া তেলটা কিনে নিচ্ছেন কম দামে। সেই তেলে খেয়ে অবশ্যই আপনাদের স্বাস্থ্যের ভালো কিছু বয়ে নিয়ে আসবে না। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আপনাদের জানা দরকার, তা হলো শর্করার ব্যবহার। শর্করা বলতে আমি বোঝাচ্ছি এখানে ভাত, আলু, রুটি, আ আটা, ময়দা, গম এই জাতীয় খাবার। তাতে দেখা যাচ্ছে যাদের আইবিএস বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, অ্যাসিডিটির সমস্যা থাকে, সবাইকে পরামর্শ দেওয়া হয় যে এই খাবারগুলো সাময়িক সময়ের জন্য এভয়েড করতে বা বাদ রাখতে বা কম খেতে। দেখা যায় যে যারা ভাজাপোড়ার কথা একটু আগে বলা হলো, যে ভাজাপোড়া আসলে সব খাবারই এই আটা, ময়দা, গম দিয়ে তৈরি হচ্ছে, আলু দিয়ে তৈরি হচ্ছে। তা বিভিন্ন গবেষণায় দেখা গেছে, পুষ্টি সংক্রান্ত যেসব গবেষণা, আন্তর্জাতিক গবেষণাগুলোতে দেখা গেছে যে অতিরিক্ত মাত্রায় শর্করা গ্রহণ আপনার আইবিএস এর সমস্যা বাড়িয়ে দিতে পারে। এইজন্য আমারও পরামর্শ থাকবে, আপনার যদি আইবিএস সমস্যা থাকে বা আপনার কোনো গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা এরকম কোনো সমস্যা থাকে, অবশ্যই একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে আ আপনি কি খাবার খাবেন, কি খাবেন না, সেই জিনিসটি আ নিজে থেকে ঠিক করে নিবেন। আপনার নিউট্রিশনিস্ট আপনার পরিস্থিতি দেখে বলে দেবে যে আপনার এই শর্করাটি কতখানি খাওয়া দরকার, আদৌ কি খাওয়া প্রয়োজন, আর কতদিন পর্যন্ত খেতে হবে, এই সবকিছু আপনার নিউট্রিশনিস্ট আপনাকে বিস্তারিত আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিবে। অনেকে হয়তো বলবে যে ভাত, আলু, আটা, ময়দা এগুলো সব বাদ দিলে কি খাবো? তারপর এখনকার অর্থনৈতিক অবস্থা আমরা সবাই জানি, দেশের অর্থনৈতিক অবস্থা আ ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। হয়তো অনেকের সামর্থ্য হবে না। তবুও পরামর্শ যেটা সঠিক সেটা আমাকে বলতেই হবে। এখন ব্যক্তিগতভাবে আপনারা আ জিনিসটা মানবেন কিনা এটা পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেটি সঠিক তথ্য, যেটি আ বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রমাণিত, সে বিষয়ে অবশ্যই আ আ উল্লেখ করা হলো আমার আ ব্যক্তিগত দায়িত্ব। আর এই সমস্ত কিছু খাবার যা আপনাকে পরিহার করতে বলা হচ্ছে, আপনাকে সারা জীবন পরিহার করতে বলা হচ্ছে তা নয়। আপনার শারীরিক অবস্থা যখন উন্নতি হবে, তখন আস্তে, আস্তে আপনি সবকিছু নিয়ম মেনে অল্প করে খেতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। সাধারণত শরীরে যত সমস্যা হয়, আ আ আমরা সাধারণত লোভের বশবর্তী হয়ে হোক, আমরা আসলে বেশি খেয়ে ফেলি। প্রয়োজনের এই অতিরিক্ত খাদ্য গ্রহণটাই আমাদের ৭০ থেকে ৮০% রোগের জন্য দায়ী। আসলে বলতে গেলে মাছ, মাংস, ডিম এবং সবজির আসলে বিকল্প নেই। আপনার ডায়েটটা এরকম হওয়া দরকার যে সিংহভাগ থাকবে আপনার আমিষ জাতীয় খাদ্য, এর পাশাপাশি আপনার ফাইবার জাতীয় খাবার যেমন সবজি। এই দুটির যখন কম্বিনেশন বা যখন একত্র হয়, তখন আপনার দেখা যায় যে আপনার পুষ্টি চাহিদার সিংহভাগই আপনার পূরণ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এখানে আসলে আজে-বাজে খাবার বা আপনার যে সকল খাবারের জন্য আপনার রোগ হতে পারে, সেসব খাবার আপনার ডায়েটে আসলে ঢোকার সুযোগ পাচ্ছে না। শুধু খাবার নিয়ন্ত্রণ করলেই যে হবে, বিষয়টি এমন নয়। আমরা বলে থাকি খাবারের পাশাপাশি ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে। আমরা সকলেই জানি যে নিয়মিত ব্যায়াম করলে আপনার খাবারের হজম শক্তি বেড়ে যায়। আপনার যে পুষ্টি উপাদান যতখানি দরকার, আপনার শরীর পরিশ্রম হিসেবে ততটুকুই গ্রহণ করবে। এর বাইরে যখনই আপনি বেশি খাবার খাবেন, পরিশ্রম করবেন না, তখনই এতে বিভিন্ন আ আ রোগ তৈরি করবে। এখন বলতে পারবেন যে এত কিছু না মেনে ৳৫ থেকে ৳১০ গ্যাসের ওষুধ খেলেই তো কাজ হয়। হ্যাঁ, কাজ তো হবে। আমি আপনাকে আগেও বলছি, আপনি যদি নিজে থেকে আ নিজেকে ডাক্তার মনে করে যদি নিজের স্বাস্থ্যের ক্ষতি করতে চান, সেই ক্ষেত্রে কোনো ডাক্তার বা কোনো নিউট্রিশনিস্ট
দায়বদ্ধ হবে না বা কেউ দায় নেবে না। কিন্তু একটা ব্যাপার জেনে রাখা ভালো, আপনার যে ৫ থেকে ১০ টাকার ওষুধ আপনি কি জানেন? তা দীর্ঘমেয়াদে হয়তো ৫ থেকে ১০ বছর পরে হয়তো ৫ থেকে ১০ লক্ষ এমনকি ৫০ লক্ষ টাকার স্বাস্থ্যহানির কারণ হইতে পারে। কিভাবে? যেমন ধরুন ডায়াবেটিসের কথা বলি। আপনার ডায়াবেটিস আছে কিনা তা বিভিন্ন টেস্টের মাধ্যমে প্রায় ১০ বছর আগেই বলে দেওয়া যায় যে আপনি ১০ বছর পরে ডায়াবেটিসে আক্রান্ত হইতে পারেন বা আপনার সম্ভাবনা এত%। ঠিক একইভাবে আপনার গ্যাস্ট্রিক বা যেই সমস্যাই বলেন, সমস্ত কিছু সমস্যা আগে থেকেই আ আইডিয়া করে বলে দেওয়া যায় যে আপনার এত বছর পরে সমস্যা হবে। তার কারণ দেখুন, মানুষের শরীর আ প্রতি ১০ থেকে ১৫ বছর পর ব্যাপক পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। মানুষের শরীর হলো একটি হরমোনের খেলাধুলার জায়গা আমরা যেটা বলি। এর মানে হলো ধরুন প্রতি ১০ বছর পর আপনার শরীরের হরমোন কমতে থাকবে স্বাভাবিকভাবে। আপনার বয়স যদি এখন ২০ থেকে ৩০ বছরের মধ্যে হয়, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে। আপনার হরমোনগুলো খুব ভালোভাবে কাজ করবে। কিন্তু ধরুন আপনার বয়স ৩০ থেকে ৩৫ অথবা ৩৫ থেকে ৪০, সেক্ষেত্রে দেখা যাবে প্রতি ৫ থেকে ১০ বছর পর আপনার হরমোন দিন কমে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এককালে যে ৫ থেকে ১০ টাকার ওষুধ আপনার বয়স যখন ২০ থেকে ৩০ এর মধ্যে যে কাজ করত, ধীরে এটা কাজ করা বন্ধ করে দেবে। সেই ক্ষেত্রে আপনাকে বাধ্য হয়তো আরো বেশি ডোজ নিতে হবে। আবার বেশি ডোজ নিতে গেলে দেখা যাচ্ছে শরীরে আরো সমস্যা বাসা বাঁধছে। সেই ক্ষেত্রে আসলে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের জন্য ধৈর্য ধারণ করে আপনাকে উল্লেখিত যেসব বিষয় বললাম সেগুলো আ মান্য করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আজকের মূল আলোচনা এটুকুই। আশা করি অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে যদি YouTube এ দেখে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমার Facebook পেজ আছে, নাম হলো ইলহামুর ফিটনেস। নিচে লিঙ্ক দেওয়া থাকবে। এখানে লাইক বা ফলো দিয়ে যুক্ত থাকতে পারেন। আমি এখানে আপ টু ডেট যেসব খাদ্যপুষ্টি বা ব্যায়াম সংক্রান্ত তথ্য আছে, সেসব আমি আমার Facebook পেজ বা YouTube এ আলোচনা করে থাকি। এর পাশাপাশি আপনারা যদি প্রফেশনাল ভাবে কোনো পরামর্শ নিতে চান, যেভাবে আপনার ডাক্তারের পরামর্শ নেয় সেভাবে যদি পরামর্শ নিতে চান, সেই ক্ষেত্রে আমি অনলাইনে খাদ্য পুষ্টি বিষয়ক পরামর্শ এবং ব্যায়ামের পরামর্শ প্রদান করে থাকি। আজকে এ পর্যন্তই। আশা করি সকলেই ভালো থাকবেন। সকলের সুস্থতা কামনায় আজকে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।